আপনি মাহমুদুল্লাহ সাকিবের প্রসঙ্গটাই যখন বলছিলেন তাহলে একটা প্রশ্ন এসেই যায়, তারাই ছিলেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার, কিন্তু সিনিয়রিটির যে অভিজ্ঞতার যে দাম সেটা দিতে পারলেন না এই বিশ্বকাপ জুড়েই। তাদের কি এখানেই থেমে যাওয়া উচিত বলে মনে করেন কি না? আচ্ছা, তাদের থেমে যাওয়া উচিত কিনা এইটা আসলে এই উত্তর আমাদের দেওয়ার কথা না। এই উত্তর হয় বিসিবি দেবেন অথবা সাকিব বা মাহমুদুল্লাহ নিজেরাই দেবেন। কিন্তু এই বিশ্বকাপে তাদের যে পারফরমেন্স তাতে টি-20-তে তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের নিজেদেরই ভাবা উচিত। হয়তো সাকিব তো এর আগে একটা ইন্টারভিউতে বলেছেনই উনি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির পর হয়তো ভাববেন অবশ্য নেওয়া উচিত কিনা। ওয়ালটন সুইচ, স্টাইলিশ অ্যান্ড এলিগ্যান্ট। মাহমুদুল্লাহ অলরেডি টেস্ট থেকে অবসর নিয়েছেন, টি-20 ওয়ানডেতে আছেন। তো তার বয়স হয়ে গেছে, খুব বেশি দিন হয়তো চালিয়ে যাওয়ার কথা না। কিন্তু মাহমুদুল্লাহ এবং সাকিবের এই বিশ্বকাপে যদি আপনি পারফরমেন্স দেখেন, সাকিব শুধুমাত্র নেদারল্যান্ডের সাথে ম্যাচে 64 রানের একটা ইনিংস, এর বাইরে প্রত্যেকটা ম্যাচে কিন্তু সাকিব ব্যাটিংয়ে কিছুই করতে পারেনি। বোলিংও এবার সাকিবের কাছে বাংলাদেশ কিন্তু সেভাবে খুব বেশি কিছু পায়নি। হ্যাঁ, আজকে যেমন উনি 4 ওভারে 19 রান দিয়েছেন। এর বাইরে সাকিবের কাছ থেকে বাংলাদেশ খুব একদিক থেকে উনি উইকেটও সেভাবে পাননি, আবার আরেক দিক থেকে রান যে খুব বেশি আটকে রাখতে পেরেছেন তাও না। সো বোলিংয়ের দিক থেকেও সাকিবের কাছ থেকে এই বিশ্বকাপে মানে ওভারঅল সাকিবের কাছ থেকে ব্যাটিং এবং বোলিং মিলিয়ে নেদারল্যান্ডের সাথে ওই ম্যাচ ছাড়া বাংলাদেশ বলতে গেলে সেভাবে কিছুই পায়নি। আর মাহমুদুল্লাহর যে মাহমুদুল্লাহ প্রসঙ্গটা একটু ট্রিকি, কারণ হচ্ছে মাহমুদুল্লাহ যখন শ্রীলঙ্কার সাথে ছক্কা মেরে জেতালেন, মাহমুদুল্লাহ ফিনিশার, মাহমুদুল্লাহ খুব ভালো করছেন। এবং মাহমুদুল্লাহ যেভাবে ফিরে এসেছেন গত ওয়ানডে বিশ্বকাপের আগে, গত ওয়ানডে বিশ্বকাপে উনি বাংলাদেশের যখন বাকি সবাই ব্যর্থ, উনি সেখানে একটা সেঞ্চুরি করলেন, বেশ রান পেলেন। সব কিছু মিলে মাহমুদুল্লাহর ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা সফট কর্নার কাজ করে। কিন্তু এবার এই টি-20 শুধুমাত্র যদি এই টি-20 বিশ্বকাপ আমরা আলোচনা করি, সেক্ষেত্রে শ্রীলঙ্কার সাথে ওই একটা ছক্কা ছাড়া আসলে কিন্তু মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে এই বিশ্বকাপে আপনি সেভাবে কিছু পাবেন না। হ্যাঁ, নেদারল্যান্ডের সাথে উনি 21 বলে 25 রানের একটা ইনিংস খেলেছেন, যেটা বাংলাদেশের রান কিছুটা এগিয়ে দিয়েছে। আদারওয়াইজ বাংলাদেশের আর কোনো ম্যাচেই মাহমুদুল্লাহর কাছ থেকে ব্যাটিংয়ে কিন্তু সেভাবে বাংলাদেশ খুব বেশি কিছু পায়নি। বোলিংয়ে হয়তো উনি কিছু ওভার বোলিং করেছেন, মাঝে মাঝে 1-2 উইকেট পেয়েছেন, সেটা বোনাস। বাট তার মেইন যেটা দায়িত্ব ব্যাটিং, সেখান থেকে মাহমুদুল্লাহর কাছ থেকে ব্যাটিংয়ে এবার বাংলাদেশ খুব বেশি কিছু পায়নি। আজকে তো টু বি অনেস্ট, আজকে শুধুমাত্র আজকের ম্যাচটা যদি আমরা বিবেচনা করি, আজকে হ্যাঁ বাংলাদেশে কেউই ভালো ব্যাটিং করতে পারেনি। তানজিদ তামিম প্রথম আউট হয়ে গেলেন। শান্ত তো মাঝখানে 2টা ম্যাচে কিছু রান পেয়েছেন, বাট শান্তর ব্যাটিং নিয়ে তো অনেক আলোচনা রয়েছে। লিটন দাস আজকে ছন্দে ফিরেছেন, কিন্তু সেটা আসলে সব কিছু শেষ হয়ে যাওয়ার পর আজকে তিনি ছন্দে ফিরেছেন। এর বাইরে সৌম্য সরকারকে বাংলাদেশ কেন এই ম্যাচে খেলালো, হ্যাঁ এই ম্যাচে খেলানোর একটা প্রসঙ্গ আসতে পারে যে যেহেতু বাংলাদেশের এই ম্যাচে রান আগে ব্যাটিং করলে, মানে ম্যাচের আগে ইকুয়েশন ছিল যে বাংলাদেশ আগে ব্যাটিং পেলে অনেক বেশি রান করতে হবে, পরে ব্যাটিং পেলে খুব দ্রুত রানটা তাড়া করতে হবে। সেই হিসেবে বাংলাদেশ হয়তো ব্যাটিংয়ে ডেপথ বাড়ানোর জন্য সৌম্য সরকারকে নামিয়েছে, কারণ আর কেউ যেহেতু নেই, জাকির আলী খুব একটা ভালো করতে পারছিল না। কিন্তু এই ম্যাচ, এই পিচে, এই বোলিংয়ের এগেনস্টে সৌম্য সরকারকে নামানো, এই ম্যাচ সৌম্য সরকারের জন্য না, একেবারে সরাসরি বলতে গেলে। তো সৌম্য সরকার অ্যাকচুয়ালি উনি যেভাবে ব্যাটিং করছিলেন মনে হচ্ছিল মানে পানি থেকে মাছকে তুলে আনলে যেরকম যে তরপাতে থাকে, উনি রশিদ এবং নবীর বোলিংয়ের এগেনস্টে ওনার অবস্থাটা অনেক ওইরকম, খুবই স্ট্রাগল করছিলেন। তারপর মাহমুদুল্লাহ এবং সাকিব, তৌহিদ হৃদয় একমাত্র কিছুটা, যদি ইন্টেন্টের ব্যাপার যেটা একটু আগে আপনি বলছিলেন, ইন্টেন্টের ব্যাপার যদি বলেন, তৌহিদ হৃদয়ের ব্যাটিংয়ে কিছুটা ছিল, লিটন দাসের ব্যাটিংয়ে শুরুতে ছিল, পরে তো উনি জাস্ট প্লেড অ্যালং, উনি সেভাবে আর করতে পারেনি। এর বাইরে আর কারো ব্যাটিংয়ে কিন্তু ছিল না। তো বাট এর মধ্যেও যে 2 সিনিয়র সাকিব এবং মাহমুদুল্লাহ, তাদের উপরে দায়িত্বটা সবচেয়ে বেশি ছিল, তারাই সবচেয়ে বেশি ব্যর্থ হলো।